নমস্কার। রয়্যাল এডুকেশনাল সোসাইটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি চিঠি প্রসঙ্গে। স্বনামধন্য গায়ক দিলীপ কুমার রায়কে উনি একটি চিঠি লিখেছিলেন মান্দালয় জেলখানা থেকে। তো শুরু করবার আগে একটু বলে দিই, 1925 সালে 25শে জানুয়ারি উনি মান্দালয় জেলে ওনাকে আনা হয় গভীর রাত্রে। তো কেন আনা হয়েছিল, কী বিষয়, কী বৃত্তান্ত, এটা বিরাট একটা ইতিহাস তো বটেই, বিরাট একটা ঘটনা বলা যেতে পারে। তো সেটার বিষয়ে আমরা আর একদিন নয় আলোচনা করব। নেতাজি সম্পর্কে যদি শুধু নেতাজি প্রসঙ্গে আমরা বলি যে কতগুলো এপিসোড হবে তা হয়তো গুণে শেষ করা যাবে না, কারণ মানুষটার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার কাছে তো বটেই, এবং সমস্ত বঙ্গবাসীর কাছে উনি ঈশ্বর ছাড়া আর কিছুই নন। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। আর ওনার প্রসঙ্গে আলোচনা করার স্পর্ধা আমি দেখিয়েছি, যদিও আমার এক ফোঁটাও নেই, কারণ ওনাকে সম্পর্কে কিছু বলা আর বামুন হয়ে চাঁদে হাত দেওয়া অনেকটা একই জিনিস। সাংঘাতিক বিষয়। মানে উনি এভারেস্ট যদি হন, আমরা মানে তার পাদদেশের ঘাসও নই, কিছুই নই আমরা। মানে উনি বিরাট যদি সমুদ্র হন, একটা আপনার আস্ত মহাসাগর হন নেতাজি সুভাষচন্দ্র বোস, আমরা হচ্ছি মানে কী বলবো, ওই সি বিচের সেই বালির একটা কণা। নুড়ি তো সাইজে বড় হয়, আমরা হচ্ছি বালির কণা মাত্র। তো যাই হোক, এই মান্দালয় জেলটি হচ্ছে মায়ানমারে। ওনাকে সেখানে আনা হচ্ছিল। তো উনি খুব অসুস্থ হয়ে পড়েন মান্দালয় জেলে, এবং উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মান্দালয় জেলে উনি অসুস্থ শরীর নিয়ে 1926 সালের ফেব্রুয়ারি মাসে দুর্গাপুজো করার প্রসঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে খুবই লড়াই করেছিলেন, এবং মানে সীমাহীন লড়াই যাকে বলে, এবং শেষ পর্যন্ত ওনারই জয় হয়। ওনার দাবি মেনে নিতে বাধ্য হয় জেলের কর্তৃপক্ষ, এবং মান্দালয় জেলে উনি দুর্গাপুজো শুরু করেন। কারণ নেতাজি যেখানেই যান সেখানেই একটা বিপ্লব করেন, সে মান্দালয় জেল হোক কি হিটলারের সঙ্গে সাক্ষাৎ। নেতাজি অর্থই একটা সাংঘাতিক মহান বিপ্লব, এটুকুই বলা বাহুল্য। তবে এই গল্পটা, এই জেলখানার চিঠি, এটা শুরু করবার আগে আমি এটুকু বলে দিই যে আপনাদের আমি পড়ে শোনাবো এবং যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব। তো এখানে এই চিঠিটা একটা পুরোটাই সাইকোলজিক্যাল চিঠি। নেতাজি সুভাষচন্দ্র বসু যে কত বড় একজন মনস্তত্ত্ববিদ ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন, সেটা এই জেলখানার চিঠি পড়লে বোঝা যাবে। যে মানুষটা জেলখানা প্রসঙ্গে এবং জেলের কয়েদিদের প্রসঙ্গে, জেলখানার যে কালচার সেসব প্রসঙ্গে এতখানি ভাবতে পারেন, সেই মানুষটা বলাই বাহুল্য যে দেশের সাধারণ মানুষ প্রসঙ্গে এবং সমগ্র দেশের উন্নতির প্রসঙ্গে কতখানি চিন্তা করেছিলেন তা আজকে বলবার অপেক্ষা রাখে না। যাই হোক, আমরা আজকে জেলখানার চিঠি নিয়ে আলোচনা শুরু করব। তো মূল টপিকসে আসা যাক। জেলখানার চিঠি, নেতাজি সুভাষচন্দ্র বসু। মান্দালয় জেল, এবার এই জেলে উনি ছিলেন প্রায় 3 বছর। 1927 সালের শেষের দিকে সম্ভবত ওনার স্বাস্থ্যের অবনতি ঘটে, যে কারণ হেতু ওনাকে ইউরোপে স্বাস্থ্য উদ্ধারের জন্য পাঠানো হয়। আমার যতদূর মনে হয় উনি অনেকগুলো দেশে গিয়েছিলেন, যেমন জেনেভা মানে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া, এইসব দেশ উনি তখন পরিভ্রমণ করেন। এবং জেনেভাতে সর্দার বল্লভভাই প্যাটেলের দাদা বিঠলভাই প্যাটেল মারা যান। উনি ওনার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন, সে প্রসঙ্গেও একটি ঘটনা রয়েছে। যাই হোক, সেসব আর আলোচনা আজকে করতে চাই না। তো যাই হোক, শুরু করছি জেলখানা চিঠি, সুভাষচন্দ্র বসু। মান্দালয় জেল 2000
মান্দালয় জেল 2/5/1925। প্রিয় দিলীপ, তোমার 24/3/25 চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। অর্থাৎ 24 মার্চ 1925 সালের তারিখের চিঠি পেয়ে নেতাজি পেয়ে বলছেন যে আমি খুবই আনন্দিত হয়েছি। তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনই চিঠিখানাকে ডবল ডিস্টিলেশনের ভেতর দিয়ে আসতে হবে, কিন্তু এবার তা হয়নি, সেজন্য খুবই খুশি হয়েছি। তখনকার দিনে কয়েদিদের যারা চিঠি পাঠাতো ব্রিটিশ সরকার, ব্রিটিশ কর্তৃপক্ষ আর কি, সেই চিঠিটা খুবই মন দিয়ে পড়তো। ডবল ডিস্টিলেশন কথার অর্থ হচ্ছে পরিশোধন করা। তো বারবার সেই চিঠিটা পড়ে দেখতো যে সেখানে কাঁচি চালানো যায় কি না, সেটা আদৌ কয়েদির হাতে পৌঁছানোর উপযুক্ত কি না, কোনো বৈপ্লবিক কর্মকাণ্ডের কথা লেখা আছে কি না ইত্যাদি। সে বিষয়ে জেলখানার কর্তৃপক্ষ ভালো করে চিঠিটা পড়ে নিত। পড়ে যদি তাদের মনে হতো যে না এই চিঠিটা কয়েদিরা পাঠ করতে পারবে, তখনই কয়েদিদের হাতে সেই চিঠিটা দেওয়া হতো। আর কয়েদি যেখানে সুভাষচন্দ্র বসু, সেখানে তো কথাই নেই যে সেই চিঠি কতবার তারা পড়বে ইত্যাদি। ভয় পেত অ্যাকচুয়ালি সুভাষচন্দ্র বসুকে। যাই হোক, তো সেটা যে হয়নি সেটাতে খুবই আনন্দিত হয়েছেন সুভাষচন্দ্র বসু। তোমার চিঠি হৃদয় তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে, চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া কঠিন। আবার পড়ছি, তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে, চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষের উত্তর দেওয়া সুকঠিন। দেখুন, একজন বন্ধু তার বন্ধুকে এমনভাবে সুন্দর হৃদয়গ্রাহী চিঠি পাঠিয়েছে যে সেই যে চিঠিটা পড়ছে তার পক্ষে এর জবাব দেওয়া ভীষণই কঠিন। যাই হোক, নেতাজি খুবই আনন্দিত এবং আহ্লাদিত এই চিঠিটি পেয়ে, বোঝাই যাচ্ছে। এই চিঠিখানাকে যে আবার সেন্সরের হাত থেকে অতিক্রম করে যেতে হবে সেও একটা অসুবিধে। এই যে বললাম ডবল ডিস্টিলেশন, নেতাজি যে চিঠিটি পাঠাবেন সেই চিঠিটি মানে নেতাজি লিখে যে চিঠিটা পাঠাবে সেটাও তো ব্রিটিশ সরকারের হাত থেকে মানে কর্তৃপক্ষের হাত থেকে যাবে। তারাও সেই চিঠিটা আবার ভালো করে পড়বে, বরং আরও বেশি ভালো করে পড়বে, কারণ সুভাষ বোস কাকে কী পাঠাচ্ছে সেটা জানা অত্যন্ত দরকার, জরুরি। কারণ কেন কি লেখা থাকবে তাতে সাংঘাতিক বিষয় সেটা। তো সেই কারণ হেতু মানে সিনেমায় যেমন সেন্সর বোর্ড কাঁচি বসায়, ঠিক এটাও সেরকমই একটি বিষয়। এটাও ঠিক সেরকমই একটি বিষয়। যাই হোক, কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মত্ত আলোয় প্রকাশ হয়ে পড়ুক। খুব ইম্পর্ট্যান্ট কথা। দুটো বন্ধুর মধ্যে ব্যক্তিগত কথোপকথন হচ্ছে, সেখানে তারা কেউই চাইবে না যে দিনের উন্মুক্ত যে আলোতে সেটা প্রকাশ হয়ে পড়ুক। কারণ বন্ধুদের মধ্যে কনভারসেশন হতেই পারে নানাবিধ কনভারসেশন, মজা, আড্ডা, ইয়ার্কি, বিভিন্ন টপিক্সের ওপর হতে পারে। সেটা খুবই পার্সোনাল। দুটো বন্ধু যখন আলোচনা করে তখন তারা যেটাকে বাংলায় বলে গুজুর ফুসুর করা, সেইটা যে খুবই পার্সোনাল হয়, সেটা কখনোই মানে আমরা যখন বন্ধু বান্ধবদের মধ্যে দুটো বন্ধু মিলে আলোচনা করি, কথা বলি, তখন আমরা কখনোই কেউ চাই না যে থার্ড পার্টি সেখানে এসে উপস্থিত হোক। মানে দুটো বন্ধু যখন গল্প করে বা আড্ডা মারে তখন যদি কোনো গার্জেন এসে যায় সেটা আমাদের কাছে একটা অস্বস্তিকর বিষয় হয়। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছেও সেইটাই একই রকম একটা বিষয়, যে উনি চাইছেন না যে দিনের আলোয় সেটা উন্মুক্ত হয়ে পড়ুক। তাই এই পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছে তা অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রয়ে থাকবে, মানে অকথিতই রাখতে হবে। তাই মনে যে
মানে তাই এই পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে আজ যা ভাবছি ও যা অনুভব করছে তা অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে আর কিছুই নয়, আমরা যা ভাবি সবসময় কি তা প্রকাশ করতে পারি? নেতাজি কিন্তু এখানে একটা সাধারণ মানুষ হিসেবেই তার বন্ধুকে বলছে, উনি কোনো বক্তৃতা দিচ্ছেন না, তখন বলছেন না যে সেই জ্বালাময়ী ভয়াবহ বক্তৃতা যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, বা জয় হিন্দ বা দিল্লি চলো, এরকম মানে ভয়াবহ রক্ত গরম করা সেরকম কনভারসেশন নয়। উনি তার বন্ধুকে নিপাট সাধারণভাবেই বলার চেষ্টা করছে তার মনের কিছু কথা। এখন নেতাজি বলছে সেই কথাগুলোর প্রত্যেকটা লাইনই অতি ইম্পর্ট্যান্ট এবং সাংঘাতিক, সেটা বিষয়ে কোনো সন্দেহ নেই। নেতাজিও তো দিনের শেষে একজন মানুষ, তারও তো হৃদয়ের গভীর অনুভূতি আছে, অনুভব আছে, তিনি অনুভব করছেন অনেক কিছু, কিন্তু সেটা জেলে বসে করছেন সেহেতু তো এটা খুবই সাংঘাতিক একটি বিষয়। যে তাই বলছেন যে আমার মনের যে গভীর অনুভূতিগুলো রয়েছে সেগুলো বহুকাল মানে ভবিষ্যৎ পর্যন্ত মানে বহুকাল পর্যন্ত আমাকে অকথিতই রাখতে হবে, অর্থাৎ আমি সেগুলো বলতে পারবো না, বললেই ঝামেলা। আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। দিলীপ কুমার রায় জানেন যে নেতাজি সহ যারা যারা জেলে অকারণে বন্দি আছে, নেতাজিকেও কিন্তু এই মান্দালয় জেলে অকারণে বন্দি করেছিল একটা ঘটনার জন্য, সেটা আমি এখন আলোচনা করব না, কিন্তু অকারণেই তাকে জেলের মধ্যে বন্দি করেছিল। এবং নেতাজি শুধু নয়, নেতাজি সহ আরও অনেকে আছেন যারা রাজবন্দী হিসেবে জেলের মধ্যে ছিলেন, তাদেরকে অকারণ বা অজ্ঞাত কারণে, তারা নিজেরাও হয়তো জানেন না, সেই কারণেই তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। এটা নেতাজির বিশ্বাস যে তার মার্জিত রুচিকে, মানে দিলীপ কুমার রায়ের মার্জিত রুচিকে নিশ্চয়ই আঘাত করবে, সম্পূর্ণ স্বাভাবিক জিনিস সেটা। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই হচ্ছে তখন সমস্ত ব্যাপারটিকে আধ্যাত্মিক দিক দিয়েও দেখা যেতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই চিঠিটার প্রত্যেকটা লাইনই অতি গুরুত্বপূর্ণ। বলছেন যে যখন আর কিছু করার নেই তখন এই বিষয়টাকে একটা আধ্যাত্মিক দিক দিয়ে দেখা যেতে পারে, যে মানে এক কথায় যেটা আমরা বলতে পারি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্য, সেরকমই সুভাষচন্দ্র বসু বলার চেষ্টা করছেন। একথা আমি বলতে পারি না যে জেলে থাকাটাই আমি পছন্দ করি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়ে। নেতাজি বলছেন যে কথাটা আমি বলতে পারি না, জেলে আছি তার একটা আধ্যাত্মিক দিক থেকে আমি বিচার করছি, করে মনকে সান্ত্বনা দিচ্ছি, এভরিথিং হ্যাজ টু বি অল রাইট, বাট আমি কথা একদমই বলতে পারি না, মানে কখনোই বলতে পারি না যে আমি জেলে থাকাটাকে পছন্দ করি, সেটা নিছকই ভণ্ডামি। এ প্রসঙ্গে বলা যেতে পারে তৎকালীন যুগে কিছু ব্যক্তিত্ব ছিলেন বা কিছু মানুষজন ছিলেন যারা জেলে যাওয়াটাকে খুবই সম্মানের মনে করতেন, কারণ একবার যদি আমি লকআপে বন্দি হতে পারি তাহলে আমি দেশের জন্য জেল খেটেছি, এই ইস্যুতে সারা পাড়া জুড়ে বা সারা এলাকা জুড়ে খুবই যাকে বলে গর্ব করে বেড়াতো, এবং মানে ছড়িয়ে বেড়াতো সব জায়গায়, যে মানে রটিয়ে বেড়াতো আর কি সব জায়গায়, যে আমি দেশের জন্য আজ জেল খেটে এসেছি। কিছুই নয়, দুদিন হয়তো জেলে রেখেছিল, কোনো ইস্যু নেই, কোনো ইনসিডেন্ট নেই, কোনো তথ্য প্রমাণই কিচ্ছু নেই, জেলে রাস্তায় হরতাল করছিল বলে হয়তো জেলে এনে বন্দি করেছিল, তাও 2-3 দিন না একদিনের জন্য রাখতে পারে, বা 2-3 ঘন্টা জেলে রেখে লকআপে রেখে বা বার করে দিতে পারে, কিন্তু সে ফিরে গিয়ে বিশাল গর্ব অনুভব করতো যে আমি দেশের জন্য আজকে লকআপে বন্দি হয়েছি, বা পুলিশের কাছে ধরা খেয়েছি, আমি দেশের জন্য করেছি, বিরাট একটা মানে গর্বের বিষয়। এটাকে নেতাজি বলছেন বিরাট একটা ভণ্ডামি। আমাদের কথাই উনি বলেন, সুভাষচন্দ্র বসু আলটিমেট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, আধুনিকতম মানুষ এবং বিরাট দূরদৃষ্টি সম্পন্ন, তার উপর বিরাট বড় মনস্তত্ত্ববিদ। ক্রমেই আমরা সেটা অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো। চলুন, আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না, স্বাভাবিক। কোনো ভদ্র সুশিক্ষিত মার্জিত সম্পন্ন ব্যক্তি কারাবাস কখনো পছন্দ করে? জেলের মধ্যে আটকে থাকা নিশ্চয়ই নয়। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এ কথাটা সকল জেলের পক্ষেই খাটে। জেলের মধ্যে তৎকালীন যুগে এত অমানবিক নির্যাতন করা হতো যে সাধারণ মানুষকে একটা বিকৃত অমানুষে পরিণত করত। আমার মনে হয়
এবং আমার বিশ্বাসে কথাটা সকল জেলের পক্ষেই খাটে। এবং আমার মনে হয় অপরাধীদের অধিকাংশরই কারাবাসকালে কোনো নৈতিক উন্নতি হয় না এবং তারা যেন আরও হীন হয়ে পড়ে। দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন কি এ প্রসঙ্গে ভগৎ সিং সম্পর্কে একটা লেখায় জানা গেছে, লাহোর সেন্ট্রাল জেলে লাহোর ষড়যন্ত্র মামলা যখন হচ্ছিল তখন ভগৎ সিং বন্দী ছিলেন। তো উনি কয়েদিদের খাবার দিচ্ছে, উনি গিয়ে নিজের চোখে দেখছেন যে খাবারের ওপর দিয়ে ইঁদুর আরশোলা ঘুরে বেড়াচ্ছে, ডাল রুটি এসবের মধ্যে দিয়ে। উনি প্রতিবাদ করেন, তার ফলে ওনাকে প্রচণ্ড প্রহার করা হয় এবং বরফের ওপর শুইয়ে চাবুক মারা হয়। সেই দৃশ্য ভয়াবহ। এবং খাবে না বলে অনশন করেন, মুখে নল গুঁজে খাওয়ানোর চেষ্টা করা হয়, সেখানেও ব্রিটিশ সরকার ব্যর্থ হয়। তারপর কিছু উপায় না দেখে বরফের ওপর ফেলে চাবুক মারতে থাকে। এই অনশনকালে অনশন যে করেছিলেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে লাহোর সেন্ট্রাল জেলে যতীন দাস 64 দিন অনশন করে দেশের জন্য প্রাণ বিসর্জন করেছিলেন। বিপ্লবী যতীন দাস। ভগৎ সিংও প্রায় 40-45 দিন মতো, প্রায় 50 দিন মতো অনশন করেছিলেন। তারপর কর্তৃপক্ষ মানতে বাধ্য হয় এবং বলা ভালো জেলে ভালো মন্দ খাবার ইত্যাদির ব্যবস্থা করে। কিন্তু ঘটনা হচ্ছে তখনকার দিনের ব্রিটিশ শাসনকালে জেলখানাগুলোতে কি অমানবিক অত্যাচার করা হতো দেশীয় যে কয়েদি এবং বিপ্লবী যারা, তাদের ওপর বিশেষ করে প্রচণ্ড অমানবিক অত্যাচার করা হতো, নিষ্ঠুর নির্যাতন, মারধর করা এবং ভয়াবহ বিষয়। এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য এটা বলা যেতেই পারে জেলের মধ্যে বহু বিপ্লবী কলেরা হয়ে মারা গেছেন, এরকম ঘটনাও ঘটেছে প্রচুর। কিন্তু সেসবগুলো আর খবরের মধ্যে আনা হয়নি বা চেপে দেওয়া হয়েছে এবং নির্যাতন করে। এবং আরও একটা ভয়াবহ বিষয় হচ্ছে দ্বীপান্তর। আমরা জানি নিশ্চয়ই আন্দামান সেলুলার জেলে যাদের পাঠানো হতো তাদের কত কয়েদি যে মারা গেছে ওদের অত্যাচারে, নিষ্ঠুর নির্যাতন সহ্য করে, তা আমরা আজকে তাদের কোনো হিসেব নেই। সুতরাং এখানে উনি বলছেন যে তারা আরও হীন হয়ে পড়ে এবং জেল থেকে যারা বেরোতো তাদের অকাল মৃত্যু ঘটতো, কারণ স্বাস্থ্য মন সব ভেঙে যেত। নেতাজি এই প্রসঙ্গে ভেবেছেন, চিন্তা করেছেন। কথা আমাকে বলতেই হবে, এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। কি সাংঘাতিক কথা! ওখানে বসে উনি চিন্তা করছেন ভারতবর্ষের কারাগারের জন্য। ভাবতে পারেন যে কারা সংস্কারের একটা প্রয়োজন, সেদিকে আমার চোখ খুলে গেছে। আমি জেল থেকে যখন বেরোবো এবং দেশের জন্য লড়াই করে দেশকে স্বাধীন করব, তখন তারপরে কারা বিভাগকে সংস্কার করা আমার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য হবে, সেটা উনি চিন্তা করছেন জেলের মধ্যে বসে। সুভাষচন্দ্র বসু। ভারতীয় কারা শাসন প্রণালী একটা খারাপ দিক, অর্থাৎ ব্র্যাকেটে ব্রিটিশ প্রণালী খারাপ আদর্শের অনুসরণ মাত্র। যে কারা প্রণালীটা একটা খারাপ আদর্শ। কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। আমেরিকা সহ সভ্য শিক্ষিত যে দেশগুলো আছে বা বড়লোক দেশ যেগুলো আছে, যাদেরকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলি, তো কারা বিভাগ কেমন হওয়া উচিত তাদের দেখিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেইখানকার জেল ইত্যাদি হয়তো খুবই ভালো, উন্নত মানের। তো সে প্রসঙ্গে আলোচনা করার কথাই উনি বলেছেন। এই ব্যবস্থা যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটা একটা নতুন প্রাণ, বা যদি বলো একটা নতুন মনোভাব এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। নেতাজি সুভাষচন্দ্র বসু যেখানে যেটা বলবেন, যা করবেন ইত্যাদি, যে প্রসঙ্গে আসবেন, সবেতেই সেখানে উনি একটা নতুন প্রাণের সঞ্চার করবেন। এ কথা বলাই বাহুল্য যে সুভাষচন্দ্র বসু অর্থই একটা নতুন প্রাণ, নতুন উদ্যম, নতুন করে এগিয়ে যাওয়া। আসলেই উনি প্রকৃতার্থেই স্বামী বিবেকানন্দের শিষ্য। যদিও গুরু শিষ্যের সাক্ষাৎ কখনো হয়নি, তবুও আমরা এই কথা বলতেই পারি, স্বামীজির আদর্শকে সবথেকে বেশি যে বুকের মধ্যে হৃদয়ের মণিকোঠায় নিয়ে দেশের জন্য লড়াই করে গেছেন নিরলন্তরভাবে, তিনি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের সব থেকে গুরুত্বপূর্ণ শিষ্য। যাই হোক, অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এবং তাদের এভাবেই ব্যবস্থা করা উচিত।
যারা অপরাধী আসছে তাদের যে প্রবৃত্তিগুলি, তাদের স্বভাব চরিত্রগুলোকে একটা মানসিক ব্যাধি বলেই ধরতে হবে এবং সেই অনুযায়ী সেইভাবেই সেটা প্রসেস করতে হবে, ব্যবস্থাটা সেইভাবেই নেওয়া হবে। প্রতিষেধকমূলক দণ্ডবিধি খুব গুরুত্বপূর্ণ, স্ট্রং ওয়ার্ড। আমাদের যারা শুনছো তাদেরকে অনুরোধ, তারা এই লাইনগুলো অন্তত একটু দাগ দিয়ে রাখো। প্রতিষেধকমূলক দণ্ডবিধি অর্থাৎ যে দণ্ডবিধিটা হবে, যে শাস্তিটা প্রদান করা হবে, সেটা প্রতিষেধকের কাজ করবে। প্রতিষেধক মানে হচ্ছে ওষুধের কাজ করবে এবং তাতে সে মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে এবং কুপ্রবৃত্তিগুলো ত্যাগ করবে। যেটা কারাশাসন বিধির ভিতরের কথা বলে ধরা যেতে পারে। এই প্রতিষেধক দণ্ডবিধিটা কারাশাসন বিধির ভেতরের কথা। কারাশাসন যেটা জেলের ভেতর যে শাসন চলে, সেটা হচ্ছে প্রতিষেধনমূলক দণ্ডবিধি। অর্থাৎ তাকে শাস্তিটা দেব, সেটা ওষুধের কাজ করবে যাতে সে সুস্থ হয়ে ওঠে মানসিকভাবে। তাকে এখন সংস্কারমূলক নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। সুভাষচন্দ্র বসু বলছেন, আমি যদি কারাবাস ভোগ না করতাম তো আমি কখনোই এটা পারতাম না, এটাই তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারতাম না এবং তাদের সাইকোলজি বুঝতে পারতাম। অর্থাৎ আমি নিজেই সেখানে নেই, আমি সেই তার স্বাদ আস্বাদন করিনি, আমি তাদের প্রতি সহানুভূতিশীল কীভাবে হব? আমি তো সেই জায়গায় বিলং করছি না। ভাগ্যিস আমি করেছি, সেই জন্য আমি সেটার সম্পর্কে অবগত হতে পারছি এবং আমি সেটার সম্পর্কে দুটো কথা বলতে পারছি। কি সাংঘাতিক মনস্তত্ত্ব, ভাববার বিষয়, হৃদয় দিয়ে অনুভব করবার বিষয়। এবং এই বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট এবং সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকতো তাদের, তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। সাংঘাতিক কথা বলছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর, মনের কথাটাও সাংঘাতিক, আমাদের সাংঘাতিকভাবে সেটা কাজে লাগবে এবং কতখানি মডার্ন, কতখানি আধুনিক একজন মানুষ। বলছে যদি কোনো শিল্পী বা সাহিত্যিক যদি জেলের দণ্ডবিধি ভোগ করতেন তবে আমাদের দেশের শিল্প এবং সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ হতো। দেখুন, বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথকেও কখনো জেলের কারাবাসের ঘটনা তাদের মধ্যে ওনারা যাননি, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ইত্যাদি যারা বড় বড় স্টলওয়ার্ড সাহিত্যের যে আমরা মানি যাদেরকে, তারা কিন্তু কারাবাস ভোগ করেনি। সুতরাং তাদের লেখায় কারাবাসে তারা দেশের জন্য লিখেছেন, তাদের শিল্প, তাদের সৃষ্টি সাংঘাতিক, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ইত্যাদি। তারা তো হিমালয়, তারা তো ফেনামেনন, মাইস্ট্রো আজকে। কিন্তু ঘটনা হচ্ছে তারা যেহেতু কারাবাস ভোগ করেননি, সেই কারণ হেতু কারাবাসের যে যন্ত্রণা বা কারাবাস প্রসঙ্গে তাদের যে লেখা সেটা আমরা পাইনি। তারা যদি সেসব লিখতেন, তাদের হাত দিয়ে যদি ওই অমর সৃষ্টিগুলো বেরোতো, তাহলে সাহিত্য অনেকটা সমৃদ্ধ হতো। সমৃদ্ধ কিভাবে হবে? মানুষ পড়ে সেটাকে উপলব্ধি করতে পারলে এবং লোকমুখে সেটা ছড়ালে সেটা অনেক বেশি সমৃদ্ধ হতো। আমি স্বাধীনতা কবিতার প্রসঙ্গে আলোচনা করেছি, লেখক যখন লেখে বা কবি যখন লেখেন তখন উনি লেখেন না নিজের জন্য, লেখেন না, সমস্ত দেশের জাতির প্রতি সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে উনি লিখছেন। এবং লেখাটা যখন লিখছেন এবং যখন সেটা প্রচার হচ্ছে, সেটা কিন্তু ওনার লেখা থাকছেন না, জনগণের লেখা হয়ে যাচ্ছে, মানুষের লেখা হয়ে যাচ্ছে। এবং কোনো আর্টিস্ট তিনি যদি তার শিল্পকর্মের মধ্যে কারাবাসের যন্ত্রণাটাকে তুলে ধরতো, এ কথা বলার অপেক্ষা রাখে না, মানুষ সেটা দেখতো, উপলব্ধি করত, শিল্প সাহিত্য সমৃদ্ধ হতো, জনগণ সমৃদ্ধ হতো, সমাজ সমৃদ্ধ হতো। সেটা অনুভব করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী, সে কথা বোধহয় ভেবে দেখা হয় না। সাংঘাতিক কথা নেতাজি বলছেন কার সম্পর্কে? কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তার লেখা, তার কবিতা সম্পর্কে। কাকে জানাচ্ছে? দিলীপ কুমার রায়কে। লেভেলটা একবার চিন্তা করে দেখুন। আমার প্রত্যেকটা প্রিয় ছাত্রছাত্রী যারা এটা শুনছো বা শুনবে, তাদেরকে বলছি তারা একটু গভীরভাবে হৃদয় দিয়ে বিষয়টাকে অনুভব করার চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে মানে কি সাংঘাতিক কথা নেতাজি বলছেন, কি সাংঘাতিক কথা নেতাজি বলছেন। কার সম্পর্কে বলছেন? কাজী নজরুল ইসলাম সম্পর্কে।
আপনারা হয়তো অনেকে জানেন না, কলকাতায় যখন নেতাজি সভা করতেন, সেই সভা করবার আগে কাজী নজরুল ইসলাম যদি গান না গাইতেন উনি সভা শুরু করতেন না। উনি এসে গান করতেন, তারপর সেই জ্বালাময়ী ভয়াবহ বক্তৃতা, রক্ত গরম করার মতো বক্তৃতা নেতাজি করতেন এবং মানে বক্তৃতা দিতেন। এবং উনি বলতেন যে কাজী সাহেব গান না গাইলে তার বক্তৃতা ঠিক সেরমভাবে জমে না। এবং একথা অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হয়। নেতাজি এবং কাজী সাহেব, কাজী নজরুল ইসলাম অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন। ভাবতে পারেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন তৎকালীন যুগের অভিন্ন হৃদয় বন্ধু। যাই হোক, এবার কাজী নজরুল ইসলামের লেখা আমি যে এটা উনি বললেন যে কতখানি ঋণী, সেটা কিভাবে ঋণী প্রশ্ন করতেই পারেন স্যার, এটা তো বলতেই হবে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এই লেখা লিখতে পারতেন কিভাবে? বা এখানে একটা কবিতা আছে, শিকল পড়া ছল মোদের ওই শিকল পড়া ছল, বা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, বা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পথের তরুণ দল, চল রে চল রে চল। বা কারাবাস ভোগ না করলে উনি কি লিখতে পারতেন, আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। দেখুন, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, কাঁটা দিচ্ছে আমার গায়ে। এখানে বসে বসে 4-5টা কবিতা কাজী নজরুল ইসলামের আমরা বলে দিলাম, দেশাত্মবোধক, এগুলো গানও বটে। আর শেষে যেটা বললাম সেটা বিদ্রোহী কবিতা, বলবীর বল উন্নত মমশির। কিভাবে লিখতে পারতেন কাজী নজরুল ইসলাম যদি কারাবাস ভোগ না করতেন? এটা ভাবছে কে? আমি ভাবছি না। আমার তো সাধারণ, আমি এতদিন পড়াচ্ছি বা আলোচনা করছি, আমার দুজন ভীষণ প্রিয় মানুষ কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি কাজী নজরুল ইসলামের গানের অসম্ভব ভক্ত, অসম্ভব মানে অসম্ভব বললেও কম বলা হয়, ভীষণ মানে সাংঘাতিক ভক্ত যাকে বলে। এবং আমার খুব প্রিয় মানুষ, প্রিয় কবিও বটে। এবং সুভাষ বসু তো বলেই দিলাম আমার ঈশ্বর। তো এই দিকটা আমার কিন্তু কখনো মনে হয়নি, হয়তো অনেক বেশিরভাগ মানুষেরই মনে হয়নি যে কারাবাস ভোগ না করলে এই লেখাটা উনি লিখতে পারতেন না। এই জন্য উনি কারাবাসের কাছে ভীষণভাবে ঋণী তার কবিতাগুলো। এটা ভেবেছেন কে? কি সর্বনেশে কথা ভাবুন, ভেবেছেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। সাংঘাতিক সাংঘাতিক, মানে আমি আবারও বলছি, বলে ব্যাখ্যা করে বোঝানোর মতো আমি মানে সম্ভব নয়। যাই হোক, তো কাজী নজরুল ইসলাম এরকম কবিতা লিখতেই পারতেন না যদি কারাবাস ভোগ না করতেন। এটা গভীরভাবে উপলব্ধি করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জানাচ্ছেন দি গোল্ডেন ভয়েস অফ দিলীপ কুমার রায়কে, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়। আসুন এবার মূল গল্পে, মূল টপিক্সে ফেরা যাক। আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য আছে। খুব ইম্পর্টেন্ট কথা। আমরা যখন খুব দুঃখ কষ্টে থাকি, এটা আমি বলছি অ্যাবাউট সাইকোলজিক্যাল, পুরোটাই সাইকোলজি, মনস্তত্ত্ব। আমি যখন আমি আমি ধীরভাবে যখন চিন্তা করি, ভাবি যে আমরা এত দুঃখ কষ্ট পাই, তার মধ্যে একটা মহত্তর উদ্দেশ্য আছে। আবার এই একটা কথাতেই প্রকাশ, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, এটা যদি ভাবি, এই একটা কথাতেই অনেক কাজ হয়ে যায়। এটা নেতাজি বলছেন। যদি আমাদের জীবনের সকল মুহূর্তব্যাপী এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখ কষ্ট আর যন্ত্রণা থাকতো না। এটা যদি আমাদের সবসময় মনের ভেতর থাকতো, তাহলে দুঃখ কষ্টটা আর থাকতো না, বা যন্ত্রণা মনে আমরা পেতাম না। এবং তাহাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলছে। এই যে ব্যাপারটা হচ্ছে, দেহ এবং আত্মা, আত্মা এবং দেহ, এই যে একটা দ্বন্দ্ব চলছে, আমি কষ্টে আছি কেন, কিসের কষ্ট আমার, এই যে ভাবনা ভেতরে যে তৈরি হচ্ছে, যন্ত্রণাটা তৈরি হচ্ছে, তাহলে সেটার আর কোনো ইয়ে থাকতো না। কিন্তু এটার জন্যই এই অন্তরের মধ্যে অবিরাম সেই দ্বন্দ্ব এবং যন্ত্রণাটা চলছে। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। বন্দি দশায় যখন আছি তখন একটা দার্শনিক ভাব, যেহেতু আমি ধীরভাবে চিন্তা করছি নিজের মনে, তখন সেই দার্শনিক ভাবটা মনের ভেতর জন্মায়, একটা শক্তি সঞ্চার করে।
আমিও সেইখানেই দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করা গেছে সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। আমরা হয়তো অনেকে জানি না, নেতাজি ফিলোসফি অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করেছিলেন এবং গ্র্যাজুয়েশনে সম্ভবত সেকেন্ড হয়েছিলেন। সেটাও একটা ইতিহাস, সেটাও একটা গল্প, সেটা আর একদিন আলোচনা করা যাবে। আমি বলছি না, নেতাজির প্রত্যেকটা ঘটনাই এক একটা বিপ্লব। নেতাজি প্রসঙ্গে যে বলতে গেলে কতগুলো এপিসোড হবে তা হয়তো গুণে শেষ করা যাবে না। তো উনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, এইটুকু আমি আপনাদের বলছি। তো উনি দর্শন নিয়ে পড়াশোনা করেছেন এবং উনি সেই বিষয়ে মানে দাঁড়িয়ে আছেন আর কি, দার্শনিক চিন্তার মনে সেটাকে ঠাঁই করে নিয়েছেন এবং দর্শন নিয়ে পড়াশোনা করে উনি যেটা অনুধাবন করতে পেরেছেন, উনি যেটা বুঝতে পেরেছেন, জীবন সম্বন্ধে ধারণা আছে এবং জীবন সম্বন্ধে ওনার যেটা ধারণা আছে সেইটা ধারণা করে উনি বলছেন আমার বেশ কাজে লেগে গেছে। মানুষ যদি তার নিজের অন্তরে ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই, অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে। মানুষ যদি বন্দি দশায় তার সমস্যা, কারণ তার সীমাহীন সময়, সীমাহীন নির্জনতা, তার তো কিছু করার নেই, সে বন্দি হয়ে আছে। তো সেই সময় যদি নিজের মানে হৃদয়ে গভীরভাবে তলিয়ে দেখতে পারে এবং গভীরভাবে চিন্তা করতে পারে, তাহলে তার বন্দি দশাতেও তার কোনো কষ্ট নেই, যদি স্বাস্থ্য অটুট থাকে। এখানে আমি বলতে পারি ম্যানেজমেন্ট শাস্ত্রের একজন, ব্যবস্থাপনা শাস্ত্রের একজন খুব বড় দিকপাল বলেছিলেন যে কোনো মানুষের যদি শরীর এবং মন দুটো একসঙ্গে সুস্থ থাকে এবং ভালো থাকে, তবে সেই মানুষটি খুব সহজেই বিশ্ব জয় করতে পারে। সাংঘাতিক কথা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু একই কথা বলছেন। আবারও বলছি, সাংঘাতিক মনস্তত্ত্ববিদ। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরের এবং প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে। কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরের এবং প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে। বলছে আমাদের কষ্টটা তো শুধু আধ্যাত্মিক নয়, তো শরীরের কষ্ট। তা শরীর স্বাস্থ্য ঠিক নেই, আমি প্রস্তুত আছি, আমি ভাবছি, চিন্তা করছি, মন দিয়ে ভাবার চেষ্টা করছি, কিন্তু শরীর যে দুর্বল হয়ে পড়ছে, শরীর ঠিক থাকছে না। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। লোকমান্য তিলক হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। লালবাল পালের কথা যে আমরা পড়েছি, এই লালবাল পালের মধ্যে হচ্ছেন কংগ্রেসের চরমপন্থীদের একজন ছিলেন, মহারাষ্ট্রের খুব নামকরা, এবং মহারাষ্ট্র কেন আমি বলবো, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সারা ভারতবর্ষ তার কাছে ঋণী এবং সারা ভারতবর্ষের কাছে উনি যথেষ্ট সম্মানের একজন ব্যক্তিত্ব, ঐতিহাসিক চরিত্র বাল গঙ্গাধর তিলক। তিনি 6 বছর কারাবাস ভোগ করেছিলেন এবং কারাবাসকালে তিনি গীতার আলোচনা বলে একটি লেখা লেখেন। মান্দালয় জেলেই তিনি ছিলেন। তা নেতাজি বলছেন মনের দিক থেকে তিনি সুখেই দিন কাটিয়েছিলেন, কিন্তু এ বিষয়ে আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে 6 বছর বন্দী হয়ে থাকাটাই তাঁর অকাল মৃত্যুর কারণ। তিনি খুব কম বয়সেই দেহত্যাগ করেন এবং মান্দালয় জেলে থাকাকালীন 6 বছর উনি খুব কষ্ট ভোগ করেছিলেন শারীরিকভাবে। হয়তো নির্যাতন করা হয়নি, রাজবন্দী হয়েছিলেন অবশ্যই, কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ, জেলের পরিবেশ তো আর বাইরের পরিবেশের মতো সুস্থ স্বাভাবিক নয়। তো উনি গীতার আলোচনা লেখেন এবং মনের দিক থেকে হয়তো উনি খুব হ্যাপি ছিলেন, বাট আনফর্চুনেটলি 6 বছর কারাবাস ভোগ করার কারণ হেতু তার অকাল মৃত্যু ঘটে। সেটা নেতাজি গভীরভাবে উপলব্ধি করছেন। একথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। খুব ইম্পর্টেন্ট কথা। জেলের মধ্যে যে মানুষ নির্জনতায় দিন কাটায়, নির্জনতার মধ্যে যে মানুষ দিন যাপন করে, সেখানে মানুষ তার জীবনের যে চরম সমস্যাগুলিকে তলিয়ে দেখবার একবার সুযোগ পায়, সেটা সুযোগ করে দেয় সেই নির্জনতা। কিন্তু নির্জনতা মানে, আমি আবারও বলছি, নির্জনতা মানে কিন্তু শুধু নির্জনতা নয়, যে সীমাহীন একাকিত্বতে কিন্তু আমি যদি নেগেটিভ দিক দিয়ে সেটাকে চিন্তা করি, আবারও বলছি আমার ছাত্রছাত্রী যারা শুনছো বা শুনবে, আমি যদি এই নির্জনতার প্রসঙ্গটিকে এইভাবে তুলে ধরি, যদি নেগেটিভভাবে দেখি, তাহলে আমার ভেতর মেলানকলি কাজ করবে। মেলানকলি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিপ্রেশন। মেলানকলির ভালো বাংলা হচ্ছে
ভেঙে বললে সেটাকে বলা হয় যে ভালো না লাগা, একাকিত্বের যে যন্ত্রণা, কেউ নেই পাশে, আমি কাউকে পাশে পাচ্ছি না, কেউ আমার পাশে দাঁড়ানোর নেই, যে একাকিত্বের যে তীব্র যন্ত্রণা, এটাকে মেলানকোলি বলা হচ্ছে। নিঃসঙ্গতা, লনলিনেস, মেলানকোলি হচ্ছে এরকমই একটি বিষয়। সেটা যদি আমরা দেখি মেলানকোলি, সেটা কিন্তু খারাপ। কিন্তু আমি যদি এটাকে পজিটিভ দেখি, যে আমি একা, সম্পূর্ণ একা, আমার পাশে দাঁড়ানোর কেউ নেই, কথা বলার কেউ নেই, আমি সীমাহীন নির্জনতার মধ্যে বাস করছি, তখন কিন্তু মনের মধ্যে একটি ভাবগম্ভীর পরিবেশ তৈরি করা যায়, যেটাকে ইংলিশে সলেমনিটি বলে। ভাবগম্ভীর পরিবেশ, যেটা হৃদয়ের গভীর অনুভূতি, যেটাকে জিল বলে, ZEAL, জিল, সেই জিলকে জাগিয়ে তোলে। এই ভাবগম্ভীর পরিবেশ হৃদয়ে আনাটা খুব দরকার। সেই ভাবগম্ভীর পরিবেশটা আনলে কি হয়, মানুষ হৃদয়ের যে গভীর অনুভূতি, যেটাকে জিল বললাম, সেটাকে, সেই গভীর অনুভূতিকে প্রকাশ করতে পারে। এটা নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করছেন। আবার নিজের সম্বন্ধে কথা বলতে পারি যে আমার আমার ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন অনেকটা সমাধানের দিকে পৌঁছেছে। সাহিত্যের দিক থেকে বিচার করলে এই চিঠিটা একটা অমূল্য সম্পদ ছাড়ার কিছু নয়। এই লাইনটার ব্যাখ্যা তো আমি করবো, তার আগে বলি যে বাঙালি এমন একটি জাতি যে প্রত্যেকের ভেতরে একটা সাহিত্যিক আছে। যারা সাহিত্যিক নয়, সকল সাহিত্যিক হিসেবে পরিচিত নয়, তাদের লেখা পড়লেও আমরা দেখতে পারি যে তারা কিছু কম বড় সাহিত্যিক নয়, এবং সাহিত্যের গুণগত মানের দিক থেকে বিচার করতে গেলে অমূল্য সম্পদ। তার মধ্যে প্রথম নামটাই আসে স্বামী বিবেকানন্দ। তার লেখাপত্র পড়লেই বোঝা যাবে যে কি সাংঘাতিক মহৎ এবং উচ্চ মার্গের লেখক ছিলেন আমাদের প্রাণের স্বামীজি। এবং আরও নাম আছে, বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। ছোটবেলা থেকে তার লেখা বাংলা সাহিত্যে আমরা পড়ে এসেছি। নদী তোমার উৎপত্তি কোথা থেকে, সেই কুলুকুলু ধ্বনি গঙ্গার ধারে ছোট্ট একটি বালক গিয়ে প্রস্তাব করে। আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য মেঘনাথ সাহা, এবং যে লোকটার নাম আমরা বলতে পারি, তাকে ঠিক সাহিত্যিক বলা যায় না, কারণ তিনি অস্কার পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি ফিল্ম ডিরেক্টর হিসেবেই তাকে সবাই মান্যতা দেবে। আমি তাকে বলবো তিনি সাহিত্যিকের সাহিত্যিক। বিশাল ব্যাপার। তার লেখাই তো পড়ি যখন মন খারাপ হয় বা কিছু মন ভালো থাকে না, তার লেখাই তো পড়ি। কে জানেন? ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায়। তাকে সাহিত্যিক হয়তো অনেকে বলবেন না, কিন্তু আমি তাকে সব রকম বলবো, সর্বগুণ সম্পন্ন। আঁকাতেও তার নাম সবার আগে আসবে, লেখাতেও আসবে, আর সিনেমাতে তো কথাই নেই, সর্বগুণ সম্পন্ন। সুতরাং সাহিত্যিক না হয়েও অমূল্য সাহিত্য বা অমর সাহিত্য সৃষ্টি করেছেন এমন বহু মানুষ আমরা পাই। স্যার আশুতোষের লেখায় পাওয়া যায়, অনেকের লেখায় পাওয়া যায়। আরও অনেক নাম আছে যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মার্জনা করবেন এর জন্য, আমি প্রবলভাবে ক্ষমা প্রার্থী যদি অনেক নাম মিস করে গেছি। কিন্তু বাঙালি মাত্রই এই গুণটা তার মধ্যে প্রবলভাবে রয়েছে। নেতাজি তার ব্যতিক্রম নয়, কখনোই নয়। তাই বলছে যে আমার ব্যক্তিগত এবং সমষ্টিগত জীবনের, স্ট্রং ওয়ার্ড, ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবন। আমি এই চিঠিটা পড়বার আগে যা জানতাম, এই চিঠিটা পড়বার পরে অনেক সমৃদ্ধ হয়েছি বলতে পারি, সাহিত্যের দিক থেকে এবং জ্ঞানের দিক থেকে তো বটেই। আমি কখনোই কথাটা বলিনি, আমি এত কথা বলেছি, এত কথা বলি স্টুডেন্টসদের, আমার কাছে যারা পড়ে, ক্লাসে যারা পড়ে, তাদের আলোচনা করি, এই কথাটা কখনো তাদের বলিনি। আমার ভগবান আমাকে বলতে শেখালেন যে আমাদের দুটো জীবন, একটা ব্যক্তিগত জীবন, একটা সমষ্টিগত জীবন। ব্যক্তিগত জীবন মানে আমি আমার সত্তা ভেতরের অন্তরে, আর সমষ্টিগত জীবন মানে জানেন, আমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব ইত্যাদি, তাদেরকে নিয়ে যে আমার জীবন, যে গণ্ডি। মুস্তাফা কামাল আবার চলে আসছে, তার কথা, কামাল আতাতুর্কের কথা আবার চলে আসছে। অবশ্যই তার কথা ছাড়া যে কোনো কথা বলা আমার পক্ষে একটু মুশকিল, আমি তারও বিরাট ভক্ত। তো আমার পাশা বলছেন
যে তোমার দেশ আগে না পরিবার, এই প্রশ্ন যদি আসে তাহলে অবশ্যই বলবো তোমার দেশ আগে, দেশের জন্য সংগ্রাম আগে। একজন বিপ্লবীর কাছে সমষ্টিগত জীবন মানে সমগ্র দেশ, নেতাজির কাছেও তাই। তিনি যেহেতু সুভাষচন্দ্র বসু, তার কাছে সমষ্টিগত জীবন মানে সমগ্র ভারতবর্ষ, পরিবার মানে সমগ্র ভারতবর্ষ। এ কথার কোনো দ্বিমত নেই, নিঃসংশয়ে নিঃসন্দেহে এ কথা গর্ব ভরে বলা যেতে পারে। তার ব্যক্তিগত জীবন মানে নিজের জীবন, আর সমষ্টিগত জীবন মানে সমগ্র ভারতবর্ষ। তো সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন অনেকটা সমাধানের দিকে পৌঁছেছে। জেলে বসে তিনি চিন্তাভাবনা করেছেন, অনেক জটিল প্রশ্নের উত্তর উনি পেয়েছেন। যে সমস্ত মতামত একসময় নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, সেগুলো আজ পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছে। যে মতামতগুলো উনি দিতে পারতেন না, মনের মধ্যে বাধ্য ক্ষীণ ছিল, সেগুলো অনেক স্পষ্ট হয়ে উঠেছে, এটা উনি বলছেন। অন্য কারো না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। উনি আধ্যাত্মিক দিক দিয়ে বিষয়টা চিন্তা করে, এবং দার্শনিকতার সাথে আধ্যাত্মিকতার একটা বিরাট বড় যোগ আছে, সেটা তো সবাই জানি আমরা। এবং নেতাজি যেহেতু দর্শনের স্টুডেন্ট ছিলেন, সেহেতু আধ্যাত্মিক মনোভাব তার মধ্যে প্রবলভাবে ছিল। এবং এবং এটা বলা বাহুল্য, এই প্রসঙ্গটা একটুখানি বলা দরকার যে উনি সন্ন্যাসী হতে গিয়েছিলেন বেলুর মঠে, তখন স্বামীজি নেই, অনেক পরে। তো তখন স্বামীজিরই এক গুরু ভাই, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শিষ্য স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ, তার কাছে উনি শিষ্যত্ব গ্রহণ করতে গেছিলেন। রাখাল মহারাজ মানে সন্ন্যাসী হতে গেছিলেন। মহারাজজি ওনাকে বুঝিয়ে সুঝিয়ে সন্ন্যাসী হতে দেননি। উনি বলেছিলেন, তোমার জন্য পুরো দেশ অপেক্ষা করছে, তুমি দেশের জন্য কাজ করো, তোমার সন্ন্যাসী না হলেও চলবে, ফিরিয়ে দিয়েছিলেন সোজা কথা। কিন্তু আধ্যাত্মিক স্রোত এবং আধ্যাত্মিক বাতাবরণ তার মধ্যে বরাবরই ছিল। এবং জেলের মধ্যে দুর্গাপুজো করেছেন, আমি তো বললামই। এবং মহানিষ্ক্রমণ যখন ঘটে, উনি যখন বাড়ি ছেড়ে চলে যান, তখন তো মানে ভয়াবহ অবস্থা। ব্রিটিশ পুলিশ এসে সারা মানে বাড়ি তছনছ করে, সকলকে খুব মানে জোর খানা তল্লাশি হয়, জেরা টেরা সকলকে করা হয়। তখন প্রভাবতী দেবী, ওনার মা বেঁচে ছিলেন, তো ওনার মাকেও জিজ্ঞাসা করার জন্য ওনারা রিকোয়েস্ট করেন। তখন বাড়ির লোক বলেন যে বৃদ্ধা মহিলা, সুভাষ চলে গেছে, খবরটা পেয়েছে, তো এখন ওনাকে ডিস্টার্ব না করাই ভালো। কিন্তু ইংরেজরা কথা শোনেন না যথারীতি, বলে আমরা ডিস্টার্ব করবো না, কটা প্রশ্ন করব। তা উনি যখন গিয়ে ওনার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি বলতে পারবেন যে আপনার সুভাষ কোথায় যেতে পারে, তখন উনি বলেছিলেন, বাবা, সুভাষের কুষ্টি আমি করেছিলাম, ও সন্ন্যাসী হয়ে যাবে, এটাই ওনার কুষ্টিতে ছিল। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ও সন্ন্যাসী, কোনো মঠ মিশন বা কোনো জায়গায় গিয়ে দেখতে পারেন। বলা বাহুল্য, এতে ইংরেজদের মোটেও চিড়ে ভেজেনি, বা বলা যেতে পারে যে ইংরেজরা মোটেও সন্তুষ্ট হয়নি তার এই কথায়। কারণ তারপর যে ঘটনাগুলো ঘটবে, সেগুলো ব্রিটিশ সরকারের ঘুম উড়িয়ে দেবে, এবং অলরেডি ব্রিটিশ সরকারের ঘুম উড়ে গেছে। সুভাষ অ্যাবসকন্ডেড, নিখোঁজ। এবং ভয়াবহ বিষয়, ওরম ভয়াবহ একজন মানুষ বিশেষ কিনা সন্ন্যাসী হয়ে পাহাড় পর্বতে সাধনা করতে চলে যাবে, এটা বিশ্বাস করা যায়? ইংরেজরা একদম বিশ্বাস করে, একদম কথাটা মনোপুত হয়নি। ঠিক আছে, বৃদ্ধা মহিলা ওনার যেটা বলেছেন মা, সেটা মেনে নিলুম, যা, সমস্যা নেই। তো যাই হোক, আধ্যাত্মিক, আমার বলার কথা এটাই যে ওনার ভেতরে একটা আধ্যাত্মিক বাতাবরণ কিন্তু বরাবর ছিল। আমার কারাবাস ব্যাপারটিকে তুমি একটা মার্টিয়ার ডম বলে অভিহিত করেছো। মার্টিয়ার ডম হচ্ছে শহীদের যন্ত্রণা, শহীদের অবস্থা, শহীদের যে চরম কষ্টের যে দিক, সেটাকে মার্টিয়ার ডম বলে। অবশ্য ও কথাটা তোমার গভীর অনুভূতির ও প্রাণের মহত্বের পরিচায়ক। দেখুন, একটা বন্ধুকে যখন আমি বলছি বন্ধুদের মধ্যে যে ভাই তুই খুব ভালো পড়াশোনায় অঙ্কে 100 পেয়েছিস, ভাই তোর মতো তুই জুয়েল, তুই জিনিয়াস, তখন সেই বন্ধুটা যদি ডাউন টু আর্থ বা নিরহংকারী হয়, তখন বলে, ভাই তুই যে বললি এই কথাটা আমার খুব ভালো লাগলো, তুই আমাকে খুব ভালোবাসিস, তাই তুই কথাটা আমাকে বললি, তোর এটা মহত্বের পরিচয়। কিন্তু আমি আদতেও সেরম কিছু নই রে, আমি আদতেও সেরম কিছু নেই, আমি খুব সাধারণ একজন মানুষ মাত্র। তো নেতাজি সুভাষচন্দ্র বসু ওই একই কথা উনি বলছেন তার বন্ধুকে, যে তোমার মহত্বের পরিচায়ক ভাই, আমি আদতে সেরকম নই, কিন্তু আমার সামান্য কিছু হিউমার ও প্রপোর্শনের জ্ঞান আছে। ব্র্যাকেটে লিখছে,
যে আমি অন্তত সেরকমই আশা করি। কিন্তু নিজেকে মার্টিয়ার বলার বা শহীদ বলার মতো স্পর্ধা আমার নেই। উনি বলছেন আমার সামান্য কিছু হিউমার, কৌতুক বোধ, বর্ষবোধ আছে, বা আমার প্রপোর্শন অর্থাৎ অনুপাত, এটাকে পরিমিতি বোধ বলাটাই আমার মনে হয় বেস্ট বাংলা হবে, যে আমার কিছু পরিমিতি বোধ আছে, কিন্তু নিজেকে মাটিয়ার বলার মতো স্পর্ধা আমি করছি না। স্পর্ধা বা আত্মম্ভরিতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। অবশ্য এই বিষয়ে কতখানি সফল হয়েছি শুধু আমার বন্ধুরাই বলতে পারেন। স্পর্ধাকে, আমার স্পর্ধা এবং অহংকারকে আমি এড়িয়ে যেতে চাই। আমি আমার স্পর্ধাকে, আমার স্পর্ধা এবং অহংকারকে আমি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে চাই। কিন্তু এই বিষয়ে কতখানি আমি সফলতা পেয়েছি এটা আমার বন্ধুরাই বলতে পারবে। এটা আমার বন্ধুরাই বলতে পারবে। তাই মার্টিয়ারডম জিনিসটা আমার কাছে বড়জোর একটা আদর্শই হতে পারে। তাই যে শহীদের যন্ত্রণা বা শহীদের যে কষ্ট, সেটা বড়জোর আমার একটা আদর্শ হতে পারে। ভাবতে পারছেন একটা মানুষ কতখানি নিরহংকারী, কতখানি ডাউন টু আর্থ হলে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী রাষ্ট্রনায়ক, তিনি এই কথাটি বলছেন। যে শহীদের যে যন্ত্রণা, সেটা আমার কাছে একটা আদর্শ হতে পারে। আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আমার অজ্ঞাতসারে, আপনার অজ্ঞাতসারে অকাল বার্ধক্য এসে চেপে ধরবে। সুতরাং এই দিকে বিশেষ সতর্ক থাকা উচিত। বেশি দিন জেল ভোগ করলে মানুষের জীবনে অকাল বার্ধক্য চেপে ধরে, এ বিষয়ে সতর্ক থাকা দরকার। কারণ নির্জনতা, বন্ধুবান্ধবের অভাব, খাবার দাবারের অভাব, মনে স্ফূর্তির অভাব, সব কিছুই তো অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এটা বলাই বাহুল্য যে এটা একেবারেই খুবই স্বাভাবিক কথা যে তার অকাল বার্ধক্য এসে তাকে চেপে ধরবে। সুতরাং এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। যে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরবে। সুতরাং এই দিকে, এই জায়গাটাতে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। এই বিষয়টাতে বিশেষভাবে সতর্ক থাকা উচিত। তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহ ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। অবশ্য অনেকগুলি কারণের জন্য দায়ী। বন্ধুকে বলছে তুমি ধারণাই করতে পারবে না দীর্ঘদিন কারাবাস ভোগ করলে যে দেহ ও মনে মানুষ কিরম বুড়ো হয়ে যায়, অকাল বার্ধক্য তাকে গ্রাস করে। এর জন্য অবশ্য অনেকগুলো কারণ দায়ী। কী কারণ আমরা দেখি, কী লিখছেন ইনি। যথা খারাপ খাদ্য, এক্ষুনি বললাম, খারাপ খাদ্য, ব্যায়াম বা মনে স্ফূর্তির অভাব, সমাজ হতে বিচ্ছিন্ন থাকা, একটা অধীনতার শৃঙ্খলভার, বন্ধুজনের অভাব এবং সঙ্গীতের অভাব, যা সর্বশেষ উল্লেখিত হলেও মস্ত অভাব। সাংঘাতিক কথা। প্রথম পয়েন্টটা হচ্ছে খারাপ খাদ্য। সুষম খাদ্য আমাদের খাওয়া উচিত শরীরকে সুস্থ রাখতে, কিন্তু সবসময় জেলের মধ্যে যে খাবার হয়, কয়েদিদের দেওয়া হয়, সেটা বিষম খাদ্য, যেটা শরীর মনকে খারাপ করে দেয়। ব্যায়াম বা স্ফূর্তির অভাব, জেলের মধ্যে তখনকার দিনে এক্সারসাইজ করা বা ব্যায়াম করার, জিম করার কোনো ফুরসত নেই। মনের স্ফূর্তির অভাব, মনের মধ্যে যে ফুর্তি, আনন্দ, উচ্ছ্বাসের অভাব। সমাজ হতে সে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন, তার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, কারোর সাথে সে যোগাযোগ করতে পারছে না, পুরো পৃথিবী থেকেই সে বিচ্ছিন্ন বলা বাহুল্য। একটা অধীনতার শৃঙ্খল ভার, আমি সবসময় একটা অধীনতার মধ্যে রয়েছে, একটা শৃঙ্খল ভারের মধ্যে রয়েছে। এটা মানুষকে আস্তে আস্তে, যে কোনো মানুষকে যদি সে অধীনতার শৃঙ্খল ভারের মধ্যে থাকে, তবে সে খুবই, তার মধ্যে অকাল বার্ধক্য বা জরা চেপে বসে। এবং বন্ধুজনের অভাব, বন্ধু বান্ধব, এটা সমাজ থেকে বিচ্ছিন্নের মধ্যেই পড়ে। বন্ধু বান্ধবের অভাব, বন্ধু নেই, কোন তার সাথে কথা বলতে পারছে না, গল্প করতে পারছে না, মন খুলে সে মনের কথা বলতে পারছে না।
সুতরাং মনের মধ্যে সে সর্বক্ষণ গুমড়ে গুমড়ে যাচ্ছে। এবং সঙ্গীতের অভাব, যেটা সর্বশেষ আমি উল্লিখিত করলাম, কিন্তু এটি একটি মস্ত অভাব। জানেন, মানুষের জীবনে গান ভালোবাসে না এমন কেউ নেই। মানে আমরা সেই মনে পড়ে দেওয়ানেওয়া সিনেমাতে কমল মিত্রের সেই এপিক আইকনিক ডায়লগ, সাংঘাতিক ডায়লগ, তুমি গান গাও, স্ট্রেঞ্জ। মানে কটা লোফার বাইজি ছাড়া কেউ গান গায় বলো তো আমি শুনি। তো সেই মানুষটাও লাস্টে গানকে ভালোবাসলো, গানের প্রতি প্রেমে পড়লো সে। তো গান ভালোবাসে না, সঙ্গীত ভালোবাসে না এমন মানুষ সারা পৃথিবীতে নেই। মানে নট নেসেসারি আমি কি গান গাইছি বা কি গান চর্চা করছি সেটা সেই বিষয়ে আমার মানে আমি কোনো ধারণা করতে পারবো না। মানে আমি কি গান করছি বা কি গান গাইছি, কি সঙ্গীত চর্চা করছি, ডাজেন্ট ম্যাটার। আমি যে কোনো জনারের গান, সে রক হতে পারে, পপ হতে পারে, এখন র্যাপস বেরিয়েছে সেসব হতে পারে, বাংলা আধুনিক গান হতে পারে, হিন্দি গান হতে পারে, শাস্ত্রীয় সঙ্গীত হতে পারে, ধ্রুপদী সঙ্গীত, যে কোনো কিছু, যে কোনো জনার, মিউজিক, সেটা গান হতে পারে, ইনস্ট্রুমেন্ট হতে পারে, সব সুর বেরোচ্ছে যেখান থেকে। সুর চলে গেলে মানুষের জীবনে, সুর তাল ছন্দ চলে গেলে মানুষ আর বাঁচে না, লাইফটা আর সার্ভাইভ করে না। তাই গান খুব গুরুত্বপূর্ণ জিনিস, সঙ্গীত একটা সাংঘাতিক জিনিস। সঙ্গীতের অভাব মানুষকে মৃত্যুর দিকে পর্যন্ত ঠেলে নিয়ে যায়, কারণ সঙ্গীত ইটসেলফ ঈশ্বর। সঙ্গীত প্রকৃতার্থেই ভগবান। সেই সঙ্গীতের অভাব যখন হয় তখন বুঝতে হবে মানুষের মধ্যে ঈশ্বরের অভাব আছে। ঈশ্বর যখন চলে যায় মানুষের ভেতর থেকে, তখন সে মানুষ আর বাঁচে না। তার মানে এই নয় যে গান অভাব মানে সে গান গাইছে। সুর তো প্রত্যেকটা মানুষের ভেতরই বাজতে পারে, গলা পারমিট করলো না সেটা আলাদা কথা, গান গাইতে পারে না সেটা আলাদা কথা, ভালোবাসতে তো কোনো আপত্তি নেই। আমি বহু লোককে শুনেছি যারা মন খারাপ হলে, প্রচণ্ড ডিপ্রেশনে, গান শুনলে তাদের মন ঠিক হয়ে যায়, খুব স্বাভাবিক কথা। এখন যার যাতে মজে মন, কেউ বড় গোলাম আলী খান সাহেব শুনবে, কেউ আব্দুল করিম খান সাহেব শুনবে, উস্তাদ রশিদ খান শুনবে, বা উস্তাদ আব্দুল করিম খান সাহেব, উস্তাদ ফৈয়াজ খান সাহেব, উস্তাদ আমির খান সাহেব, উস্তাদ বড় গোলাম আলী খান সাহেব শুনবে, বা পণ্ডিত রবিশঙ্করজির বাজনা শুনবে, বা পণ্ডিত নিখিল ব্যানার্জির বাজনা শুনবে। আবার কেউ রবীন্দ্রসঙ্গীত শুনবে, কেউ কাজী নজরুল ইসলামের গান শুনবে, কেউ রূপম ইসলামের গান শুনবে, কেউ অরিজিৎ সিং শুনবে, কেউ শ্রেয়া ঘোষাল শুনবে, কেউ বিদেশি সব বড় বড় আর্টিস্টদের গান শুনবে। কিন্তু শুনবে, শুনে সে মনকে শান্ত করবে। বলে না, যার যাতে মজে মন, কিবা হাড়ি কিবা ডোম। অশ্রদ্ধার কোনো জায়গা এখানে তো নেই, কারণ সঙ্গীত তো সঙ্গীত, সঙ্গীত তো ঈশ্বর। ঈশ্বরের যেমন বিভিন্ন রূপ হয় সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি। এখন আমি যে রূপের পূজারী, দ্যাটস অল। গান শুনতেই হবে, গান না শুনলে, সঙ্গীত না শুনলে সত্যি অকাল বার্ধক্য চেপে বসবে। সঙ্গীত তো মনকে, দেহকে চাঙ্গা করে দেয়, জাগিয়ে তোলে। সঙ্গীত তো মানুষকে বাঁচতে সাহায্য করে। সঙ্গীত তো নিজেই একজন ঈশ্বর, ভগবান। এই সঙ্গীতের জন্য কত মানুষ কত স্যাক্রিফাইস করে, লাইফ স্যাক্রিফাইস করে, জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছু স্যাক্রিফাইস করে সঙ্গীতের জন্য। কেউ প্রশ্ন করলে জিজ্ঞাসা করে, আরে ভাই, যদি আমাদের নিমাই সন্ন্যাসী বা নরেন দত্ত ঈশ্বরের জন্য জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালো লাগা ভালোবাসা সর্বস্ব পরিত্যাগ করে সেই ঈশ্বরের সন্ধান করতে পারে, ওয়াই নট মি? আমি কেন না? আরে আমিও তো ঈশ্বরেরই পুজো করছি, সেই ঈশ্বরেরই সাধনা করছি, নিরলন্তর সাধনা, এবং সেই সাধনাতেও সিদ্ধিলাভ হয়। এটা কে বলছেন, কে বুঝছেন সেই অভাবের কথা? কে বলছে? আমি নই, নেতাজি সুভাষচন্দ্র বোস। কতগুলি এভাব আছে যা মানুষের ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, কিন্তু আবার কতগুলি আছে যা বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়। কিছু ভাব আছে যেটা মানুষ নিজের মনে পূর্ণ করতে পারে, আর কিছু আছে যেটা বাইরে থেকে সেটা পূরণ করতে হয়, খুব স্বাভাবিক জিনিস। এইসব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। এই যে বাইরের বিষয়গুলি যেগুলো পূরণ করতে হয় সেগুলো থেকে বঞ্চিত হওয়াটা, মনের ভাব যেগুলো, সেগুলো তুমি আধ্যাত্মিক ভাব, দার্শনিক ভাব, বা মনে মনে গুনগুন করে সুর ভাঁজি, সেটা একটা হতে পারে। কিন্তু আবার কিছু কিছু জিনিস বাইরের যে ভাব,
বন্ধু বান্ধব, পরিবার পরিজন, খাওয়া দাওয়া, একটু মনে স্ফূর্তি, শরীরচর্চা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এগুলো বাইরে থেকে পূরণ করতে হয়, এবং এগুলো না হলে অকাল বার্ধক্য এসে চেপে বসে। এইসব বাইরের জিনিস থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে, কিন্তু আমাদের নেই। আলিপুর জেলে একটা বন্দোবস্ত রয়েছে, ইউরোপিয়ান যারা বন্দী তাদের জন্য একটা সুন্দর বন্দোবস্ত রয়েছে, কিন্তু উনি বলছেন যে দেশীয় কয়েদিদের জন্য সেই ব্যবস্থা নেই। পিকনিক, বিশ্রাম ভোলাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনোমতো কাব্য সাহিত্য চর্চা, এই সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না। ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পিকনিক, বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক। বিশ্রাম ভোলাপ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট লাইন। বিশ্রাম ভোলাপ মানে বিশ্রামের সহিত আলাপ। মাথা ঠান্ডা, মন মেজাজ একেবারে কুল, খুব সুন্দর ফুরফুরে মেজাজ, সেই সময় আমি বিশ্রামরত অবস্থায় যার সাথে আলাপ করছি। দেখুন, এই আলাপ বা আড্ডা মারার অনেক রকম ভাব আছে। যখন দুজন বন্ধু 1:1 গল্প করে, গুজুর গুজুর ফুসুর ফুসুর, একটু আগে বললাম প্রাইভেট টক, বন্ধু বান্ধবদের মধ্যে যখন আমরা আলোচনা করি তখন সেটা গল্প, সেটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে হতে পারে। এই ভাই শোন শোন শোন, কথা আছে, খুব তাড়া আছে ভাই, বল, আর 10 মিনিট সময়, কখন যে আধা ঘন্টা 45 মিনিট কেটে গেল দুজনে দুজনে দুজনের কারুরই কোনো কাজ আলটিমেটলি হলো না। রাস্তায় দাঁড়িয়ে কথা হলো, এই যে কথাটুকু হলো 20 বছর পরে, এটা মনে হবে ভাগ্যিস কাজটা হয়নি, একটু গল্প করতে পেরেছিলাম তোর সাথে। ও আনন্দ হয় না? আমার তো এটা আকছার হয়, খুবই হয়। আমার বন্ধু বান্ধব যারা ক্লোজ বন্ধু বান্ধব যারা আছে, কিন্তু এটাকে ঠিক বিশ্রাম ভোলাপ বলা যায় না। রাস্তায় যাচ্ছি, ভাই ভালো আছি, যে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি খবরটা, এই কোথায় যাচ্ছি, যেটা কাজ আছে রে, আচ্ছা ও আচ্ছা, তুই এখানে, হ্যাঁ আমারও একটা কাজে এসেছি, আচ্ছা আচ্ছা ভেরি গুড, ঠিক। তারপর এই শোন না, এটা এই ওই হয়েছিল, ওটা ওই হয়েছিল, এই করতে করতে মিনিট 10-এর জন্যই হয়তো দাঁড়িয়েছিলাম, কিন্তু সময় তো থেমে থাকে না, কাল তো প্রবাহমান। 45 মিনিট কেটে গেছে, এই আমার কাজ ছিল জানিস, তার কাজটা হলো, ডাক্তার দিকে চলে বাড়ি চলে যাই, ও তুইও বাড়ি চলে যাই, আমি বাড়ি চলে যাই। কি হয় না? অবশ্যই হয়, না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু এটাকে না আমরা ঠিক বিশ্রাম ভোলাপ বলতে পারি না, বিশ্রামের সহিত আলাপ এই কথাটাকে আমরা বলতে পারি না। বিশ্রামের সহিত আলাপ মানে হচ্ছে একটু আরামে নির্জনতায় বসে বন্ধু বান্ধব সহ গল্প গুজব করা। সঙ্গীত চর্চা তো এক্ষুনি বললাম, সাধারণ বক্তৃতা দেওয়া, মনের ভাবটাকে প্রকাশ করা, খোলা জায়গায় খেলাধুলা, ইনডোর গেম নয়, তাস পাশা দাবা লুডো ইত্যাদি নয়, খোলা জায়গায় খেলাধুলা, যেমন টেনিস, ফুটবল, হকি, কবাডি ইত্যাদি সমস্ত খেলা আর কি, ক্রিকেট অবশ্যই, খেলাধুলা করা, মনোমতো কাব্য সাহিত্যের চর্চা, মনের মতো কাব্য সাহিত্য চর্চা, অর্থাৎ আমি যেটা পছন্দ করি আমি সেই কাব্য বা সাহিত্যটাকে চর্চা করব। আমার যেটা পছন্দের জিনিস আমি সেই কাব্য এবং সাহিত্য চর্চা করব। এখানে কারোর কিছু বলার থাকবে না যে এই সাহিত্যটা নিষিদ্ধ, এই সাহিত্যটা প্রসিদ্ধ, এটা সরকার ব্যান করেছে ইত্যাদি, কেউ বলার থাকবে না। এই সাহিত্যটা খুব, যে সাহিত্যটা আমার পছন্দ, যেটা আমার পড়তে ইচ্ছে করবে, আমি সেটা পড়ব। মনের মতো কাব্য সাহিত্য চর্চা করা, এই সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তুলেছে আমরা সচরাচর বুঝতে পারি না। যেগুলো আমাদের জীবনে থাকে আমরা এগুলো বুঝতেই পারি না যে কতখানি সরস এবং সমৃদ্ধ করে তোলে। যতদিন জেলের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদিদের সংস্কার হওয়া অসম্ভব। জেলের মধ্যে এগুলো যদি না প্রবেশ করানো হয় তাহলে কয়েদিদের সংস্কার করা কীভাবে সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয় অবনতির কেন্দ্র হয়ে থাকবে। ততদিন জেলের কোনো উন্নতি হবে না, অবনতির কেন্দ্র হয়েই থাকবে। ভাবতে পারছেন? আবারও বলছি, একাধারে মনস্তত্ত্ববিদ এবং সাংঘাতিক সীমাহীন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি নেতাজি যখন কথাটা লিখছেন তখন একটি বিশ্বযুদ্ধ অলরেডি ঘটে গেছে, তার আগে রাশিয়ার বিপ্লব, টার্কির বিপ্লব হয়ে গেছে, সমগ্র ইউরোপের বিভিন্ন দেশগুলি স্বাধীনতার জন্য লড়াই করছে, এবং হিটলার এবং মুসোলিনি নামক দুই ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য চূড়ান্ত পরিমাণে মহড়া করছে, রিহার্সাল দিচ্ছে। লাগলো বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা ইউরোপ বললে কম বলা হবে, সারা বিশ্ব জুড়ে যে উপনিবেশগুলি আছে তারা আন্দোলন করছে, এবং সমগ্র পৃথিবীতে একটা ভয়াবহ টালমাটাল অবস্থা। তার মাঝখানে বসে দ্য আলটিমেট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, আলট্রা প্রো লেভেলের যিনি মডার্ন আধুনিক মানুষ,
এবং ভয়াবহ দূরদৃষ্টি সম্পন্ন চরম মানে অতি উচ্চ মার্গের একজন মনস্তত্ত্ববিদ নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আলোচনা করছেন এগুলো ভবিষ্যতে ভারতবর্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ। একথা আমার লিখতে বলা উচিত নয় যে আপনার নিজের লোকের, বন্ধু বান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যে অনেকখানি সুখ দিতে পারে। যে যারা কয়েদি আছে তাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন মাসে অন্তত একবার করে দেখা করলে তাদের মনকে অনেকটা শান্তি দিচ্ছে, তারা পাশে আছে, বন্ধুবান্ধবরা রয়েছে, ভাই চিন্তা করিস না, হয়তো অকারণেই তোকে জেলে বন্দি করা হয়েছে, তুই একদিন তুই পাবি আমাদের স্বাধীনতা পাবি, বা তুই ছাড়া পাবি, একদিন আমাদের সাথে এসে তুই দেখা করতে পারবি, তোর ভালো হবে ইত্যাদি, এই সমস্ত জিনিস অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয়, খুবই বাস্তব জিনিস। সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের একটা নিশ্চিত কারণ, সাধারণ কয়েদি এবং রাজনৈতিক যে কয়েদি, রাজবন্দি যারা আছে, তাদের যে অদৃষ্টের ভাগ্য, তাদের একটা পার্থক্য অবশ্যই রয়েছে। যে রাজনৈতিক অপরাধী সে জানে মুক্তি পেলে সমাজ থেকে বরণ করে নেবে, কিন্তু সাধারণ অপরাধীদের ক্ষেত্রে তার কোনো সান্ত্বনা নেই, তেমন কোনো সান্ত্বনা নেই। রাজনৈতিক অপরাধী যারা, তার দলবল সাঙ্গপাঙ্গ আছে, তারা মুক্তি পেলে তাকে মালা টালা পড়াবে, ভালো মন্দ খাওয়া দাওয়া উৎসব চলবে। আমরা বর্তমানেও তা দেখতে পাই, আগেও তা ছিল, ভবিষ্যতেও তাই হবে হয়তো, ভগবান জানে সে বিষয়ে আলোচনা না করাটাই মঙ্গল। কিন্তু আমরা দেখতে পাই এইসব জিনিসপত্র সমাজ থেকে বরণ করে নেয়, কিন্তু সাধারণ যে কয়েদি তার কোনো সান্ত্বনা নেই। কেন নেই? সে বোধহয় তার বাড়ি ছাড়া আর কোনো কোথাও সহানুভূতি আশা করতে পারে না এবং সাধারণের কাছে মুখ দেখাতে লজ্জা পায়। স্বাভাবিক, জেল খাটা আসে, ও জেল খেটেছে, সমাজ থেকে তো মেনে নেয় না, এক ঘরে করে দেয়, ও জেল খেটে এসেছে, ও অপরাধী, ও কয়েদি। হয়তো দেখা গেল তার কোনো অপরাধী নেই, বিনা অপরাধে সে জেল খেটেছে, কিন্তু তবুও তার একটা ছাপ পড়ে যায় তার গায়ে যে সে জেল খেটে এসেছে, জেল খাটা আসামি, কয়েদি সে। তাকে সমাজ বরণ করে নেয় না, এক ঘরে করে দেয়। এখনো আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদির কাজ করতে হয়, তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজেদের লোকেরাই জানে না যে সে জেলে বন্দি। এখানে বলা বাহুল্য যে তারা যেখানে বন্দি থাকে, রাজবন্দীদের হয়ে যে কাজকর্ম করে, সেটা সাধারণ কয়েদিরাই এসে কাজ করে। তা সুভাষ বোসের সাথে তো সবারই কথাবার্তা হয়, তা তিনি জানতে পেরেছেন যে অনেক অপরাধী আছে যাদের বাড়ির লোকই জানে না যে তারা জেলে বন্দি। লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। এই ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয়। সভ্য সমাজ অপরাধীর প্রতি আরও সহানুভূতি কেন দেখাবে না? তারা লজ্জায় বাড়িতে বলতে পারেনি তারা জেলে বন্দি। হয়তো খুব সামান্য অপরাধ করে সে জেলে বন্দি রয়েছে, বা অপরাধ করেছে, কিন্তু তারও তো একটা মন আছে, বিবেক আছে, তারও তো কষ্ট হয়। বা বহু ক্ষেত্রে বিনা অপরাধে সে জেলে বন্দি রয়েছে। এই জায়গাটাতে তারা লজ্জায় বলতে পারছে না। কি কষ্ট, কি নিদারুণ যন্ত্রণা বলে ব্যাখ্যা করা যায় না। নেতাজির কাছে এই জিনিসটা ভীষণই অসন্তোষজনক বলে মনে হয়েছে। তারা কেন বলতে পারবে না? আর সমাজ সেই অপরাধীদের প্রতি কেন সহানুভূতি দেখাবে না? সাইকোলজিক্যাল ব্যাপার, পুরোটাই সাইকোলজিক্যাল। সমাজ মনে করে আমরা সভ্য, সুস্থ, সবল, ভদ্র, আর যে জেল খেটে এসছে সে অভদ্র, অসভ্য, তার সংশোধন হয়নি ইত্যাদি, তাকে এক ঘরে করে দাও, জেলের কয়েদির সাথে বসে একসাথে খাওয়া যাবে না ইত্যাদি। আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু চিঠির তো একটা শেষ আছে। নেতাজি বলছেন যে জেলের অভিজ্ঞতা বা জেল সম্পর্কে পাতার পর পাতা, উনি চাইলেই একটা বই অনায়াসে লিখে ফেলতে পারতেন। কি বলবো, ওনার না পারা বলে পৃথিবীতে কিছু নেই, উনি চাইলে সব কিছু করতে পারেন। যে লোক হিটলারের সাথে সোফায় বসে জার্মান ভাষায় নিপাট আড্ডা মারতে পারেন বা গল্প করতে পারেন, বা তাকে হিটলারের সাথে তাল মিলিয়ে কথা বলতে পারেন, তার কাছে কিছুই অসম্ভব নয়। তিনি তো নেতাজি। আমার বেশি উদ্যম শক্তি থাকলে এখানে বই লিখে ফেলার চেষ্টা করতাম, কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার নেই। উদ্যম কি বলছে, শক্তি থাকলে আমি আবারও বলছি, উনি জেলের মধ্যে খুবই অসুস্থ ছিলেন। তিনি উদ্যম থাকলে একটা বই লিখে ফেলতে পারতেন, কিন্তু সেটার কোনো সুযোগ উনি পাচ্ছেন না, সামর্থ্য নেই। আমাদের জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে আমি মনে করার পক্ষপাতী। দেহের থেকে মনের কষ্টটাই বেশি। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দি জীবন ততটা যন্ত্রণাদায়ক হয় না। যেখানে অত্যাচার এবং অপমান কম আসে, সেই বন্দি জীবনটা অতটাও খারাপ হয় না।
কারণ প্রত্যেকটা মানুষ শুধু দিনের শেষে একটু ভদ্র ব্যবহার আশা করে, ভালো ব্যবহারের উপর কোনো কিছু হতে পারে না। এই সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে, জেলের কর্তাদের এই বিষয়ে কিছু হাত থাকে না। এই আঘাতগুলো ওপর তলা থেকেই আসে এবং জেলের কর্তৃপক্ষ এই বিষয়ে তাদের কোনো হাত থাকে না, জেনেও না জানার ভান করে বসতে। আমার অন্তত এরকমই অভিজ্ঞতা, নেতাজি অন্তত সেরকমই তার অভিজ্ঞতাটা সঞ্চয় করেছেন। এই যে সব আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীর প্রতি মানুষের আরও বিরূপ করে দেয় এবং সেদিক থেকে দেখলে মনে হয় এগুলোর উদ্দেশ্য ব্যর্থ। এই যে আঘাত বা উৎপীড়ন, জেলে কয়েদিদের প্রতি মারধর করা তাদের সংশোধনের নামে, এই আঘাতকারী প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে দেয় এবং সেই দিক দিয়ে দেখলে মনে হয় এগুলো ব্যর্থ চেষ্টা। সে জেল থেকে বেরিয়ে আবার অপরাধ করবে, কারণ আমি তো যন্ত্রণার মধ্যেই ছিলাম, যন্ত্রণার মধ্যেই আছি, তো কেন নয় আমি যন্ত্রণার মধ্যে থাকবো না, আমার তো আর কিছু নেই, হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, এরকম একটা বিষয় আর কি। কিন্তু পাছে আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যায় এবং নিজের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি, তাই এইসব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। কিন্তু পাছে আমরা পার্থিব অস্তিত্ব ভুলে যাই, এবং নিজের অন্তরের মধ্যে একটা আনন্দধাম, নিজের মনের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি, তাই এসব আঘাত আমাদের উপর বর্ষণ করে আমাদের স্বপ্নাবিষ্ট আঘাতকে জাগিয়ে দেয়, আমাদের যে মনে যে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নটাকে জাগিয়ে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর এবং কি নিরানন্দময়, মানুষ কত কষ্টে আছে, কত দুঃখে আছে। তুমি বলেছো যে মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে, এই দৃশ্য তোমাকে প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে। তুমি বলছো যে মানুষের দুঃখ কত কষ্ট, মানুষের চোখের জল মাটি ভিজিয়ে পৃথিবীর শেষ তলা পর্যন্ত, একেবারে পৃথিবীর শেষ তলা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এই দৃশ্য তোমাকে বিষণ্ণ করে তুলেছে বন্ধু। কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয়, তার মধ্যে করুণা ও প্রেমবিন্দু আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস হেরে যাওয়ার পাত্র নয়, ভেঙে পড়ার পাত্র নয়, কোনো নেগেটিভিটি তার মধ্যে পাবেন না। স্বামীজির শিষ্য, স্বামীজির ভাবশিষ্য এবং স্বামীজির আদর্শে অনুপ্রাণিত, সে কি করে নেগেটিভ হবে? সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দ স্রোতে পৌঁছবার সম্ভাবনা থাকলে তুমি কি দুঃখ কষ্টের ছোটখাটো অগভীর ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে? সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দ স্রোতে পৌঁছানোর সম্ভাবনা, সমৃদ্ধতর এবং প্রশস্ততর, যেখানে জীবনের সম্ভাবনা আছে, আনন্দ আছে এবং প্রশস্ততর স্রোতে যদি তুমি নিজেকে ভেসে যাওয়ার যে একটা সুযোগ পায়, তাহলে ছোটোখাটো দুঃখ কষ্টের ঢেউকে মানুষ সহজেই পার হয়ে যায়, অতটাও পাত্তা দেয় না। আমি তো নিজে দুঃসংবাদ ও নিরুৎসাহের কোনো কারণ দেখি না, এটাকে আমি নিজে তো কোনো নিরুৎসাহ হচ্ছি না এবং দুঃসংবাদের কোনো কারণ দেখছি না, বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম উচ্চতার সফলতার অনুপ্রেরণা দেবে। বরং দুঃখ কষ্ট যন্ত্রণা যে জিনিসটা, সেটা মানুষকে অনুপ্রেরণা যোগাবে এবং সফলতার দিকে নিয়ে যাবে। সাংঘাতিক জিনিস। যারা আজকে খুব উঁচু জায়গায় পৌঁছেছেন, যেসব ব্যক্তিত্বরা নিদারুণ কষ্ট যন্ত্রণা সহ্য করে তবে একটা জায়গায় তারা আসতে পেরেছেন, এ প্রসঙ্গে আমাদের প্রথম নাম যেটা বলা দরকার সেটা হচ্ছে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন যা কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অপমান ভোগ করেছেন, সীমাহীন, ধারণা করা যায় না। সেই প্রসঙ্গে একটা আলাদা এপিসোড তৈরি করা যায়। শুধু মানুষটা কত কষ্ট পেয়েছেন, মানসিক আঘাত পেয়েছেন, দুঃখ পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, অপমান সহ্য করতে হয়েছে, তাই তো আজকে তিনি ওই সব লেখা লিখতে পেরেছেন, তাই তো তিনি রবীন্দ্রনাথ হতে পেরেছেন, কবিগুরু, বিশ্বকবি হতে পেরেছেন। আরও অনেকে রয়েছেন যারা খ্যাতির শিখরে উঠেছেন, কিন্তু নিদারুণ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাদের, এবং সেই দুঃখ কষ্ট যন্ত্রণায় তার উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা দিয়েছে। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? খুব সহজে মানুষ যেটা খুব সহজে পায়, কোনো দুঃখ কষ্ট, কোনো স্ট্রাগল, কোনো যন্ত্রণা ভোগ না করে খুব সহজে যে জিনিসটা পায়, তার কি কোনো মূল্য আছে? মূল্য থাকে না, সেটা মূল্যহীন হয়ে যায় এবং সেটা একটা সময় খুব সস্তা হয়ে যায়। অনেক ক্ষেত্রে মানুষ সেটাকে হারিয়েও ফেলে। খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভাবতে পারছেন, এই আমাদের মনের কথাগুলো, আমাদের যে কথা, আমাদের জীবনের যে কথা, আমাদের যে মনের কথা, কে বলছেন? আমাদের ভগবান আমাদের মনের কথা বলছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু।
আজকে এটা পড়তে গিয়ে খুব চোখে জল আসছে, বুকটায় বড্ড লাগছে। খুব আবেগের বিষয়, প্রচণ্ড আবেগের বিষয়। সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কোনো লেখাপড়াটা এক জিনিস, কিন্তু তিনি বলছেন আমাদের মনের কথা, তিনি বলছেন আমাদের জীবনের কথা, আমাদেরই তো কথা এগুলো। লেখক তো এখানে সব পুরো দেশের দায় ঘাড়ে নিয়ে লিখছেন কথাগুলো, নিজের কথা তো লিখছেন না, নিজের খাওয়া পড়া, আনন্দ, দুঃখ, যন্ত্রণা, বিরহ, বেদনা ইত্যাদির কথা একেবারেই লিখছেন না, বরং আমাদের কথাই লিখছেন তার বন্ধুকে একটা চিঠির মারফত। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তুমি কিছুদিন পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলোই পেয়েছি, যে বইগুলো পাঠিয়েছিল সেগুলো সবগুলোই পেয়েছি। সেগুলি এখন ফেরত পাঠাতে পারবো না, সেগুলি এখন ফেরত পাঠাতে পারবো না, কারণ তার অনেকগুলো পাঠক জুটেছে, রাজবন্দী যারা আছে তারা সেগুলো বইগুলো পড়ছে। তোমার পছন্দ যেরকম সুন্দর, তাতে একথা বলা অনাবশ্যক, বলা বাহুল্য যে আরও বই সাদরে গৃহীত হবে, তোমাকে আরও বই পাঠাতে হবে। যে বই পাঠিয়েছো সেগুলো তো এখন ফেরত দিতে পারবোই না, তার অনেক পাঠক জুটেছে। আর তোমার যে সুন্দর, মার্জিত রুচি, যে সুন্দর তোমার চয়েস, তোমার পছন্দ যে অসাধারণ সুন্দর, এ কথা আমাকে বলতেই হবে। আরও বই সাদরে গৃহীত হবে, তার মানে তোমাকে আরও বই পাঠাতে হবে। ইতি এখানে দেয়নি, ইতি তোমার সুভাষচন্দ্র বসু, ইতি তোমার সুভাষ, ইংরেজি থেকে অনুদিত। এই পুরো চিঠিটা উনি ইংরেজিতে লিখেছেন। আজকে চিঠিটা আমরা যেখানে চিঠিটা শেষ করলাম, যাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হবে, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, 1 ঘন্টা বেশি হয়ে গেছে, অনেক বেশি, তো তারা মন দিয়ে একটু শুনো। যারা মাস্টারমশাইরা বোঝাচ্ছেন তারা নিশ্চয়ই ভালো বোঝাচ্ছেন, অবশ্যই এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা টিউশন করতে পারছো না, বা যারা বাংলার টিচার নেই যাদের, বা যারা বুঝতে পারোনি, তারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভাই একটা ক্লাস মনে করি এই ভিডিওটা একটু দেখবার চেষ্টা করো, একটু বুঝবার চেষ্টা করো, একটু ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। আমার একান্ত অনুরোধ রইল, যদি যাদের বুঝতে এই চিঠিটা বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। প্রত্যেককে বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর চিঠি সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, এবং এই আগের দিনে যে কবিতাটা পড়েছি বা আজকে যে আমরা চিঠি, জেলখানা চিঠি পড়লাম, এর প্রশ্ন উত্তর নিয়ে আমরা অবশ্যই পরের অন্য এপিসোডগুলোতে আলোচনা করব, কী কী ইম্পর্টেন্ট আসতে পারে সে প্রসঙ্গে। আজকে শুধু পড়া বোঝানো, ভালো করে মন দিয়ে, আশা করি বোঝাতে পেরেছি, যতটুকু আমার সামর্থ্য ক্ষমতা আছে আমি বোঝাতে পেরেছি। তো আর কিছুই বলার নেই, প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো, শরীর স্বাস্থ্যের প্রতি প্রত্যেকে খেয়াল রেখো, শরীর এবং মনকে সুস্থ রেখো, ভালো থেকো, ঈশ্বর সকলের মঙ্গল করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।